এক ধাক্কায় বিছানায় ছুঁড়ে ফেলে দিল নিঝুম রাত্রিকে, গা থেকে ওড়নাটা ফেলে দিয়ে জামার হাতা দুটো ছিঁড়ে দিল। রাত্রির লজ্জা নিবারণ করার মতো অবশিষ্ট পোশাক হয়তো এখনো বেঁচে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাও থাকবে কিনা সে জানে না। রাত্রি অনেক রকমভাবে নিজের লজ্জা নিবারণ করার চেষ্টা করছে। নিঝুমের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করছে সে, কিন্তু একটা পুরুষালী শক্তির কাছে সে কতটা পেরে উঠবে সে জানে না। হয়তো আজই তার সতীত্ব বিসর্জন দিতে হবে নিঝুম এজ কাছে, হতে হবে সমাজের কাছে ধর্ষিতা, কলঙ্কিনী, দুশ্চরিত্রার। নিঝুম তার নিজের কাজটুকু করে চলেছে আর রাত্রিকে নানান কথা শোনাচ্ছে, যার কোনো কিছুই রাত্রির কানে যাচ্ছে না। হয়তো সে আর কিছুই শুনতে চাইছে না, কি আর শুনবে? সে তো একজন ধর্ষিতা সমাজের সামনে। নিঝুম, প্রমোশন দরকার হলে আমার বেডে তো আসতে পারতে, বেকার আমার ম্যানেজারের বেডে যাওয়ার কি দরকার? বেচারার একটা সংসার আছে। আর ও কি আমার থেকেও তোমাকে বেশি খুশি করত নাকি, আর নাকি তোমাকে প্রমোশন দিত কোনোটা? আমাকে আগে বলতে পারতে, তারপরে না হয় নিজের চাহিদা মেটানোর জন্য ম্যানেজারকে বলতে, শার্টের বোতাম লাগাতে লাগাতে। নিঝুমের কথার কোনো উত্তরই রাত্রি দিল না, হয়তো তার মাথায় এখন অন্য চিন্তা ঘুরছে। হঠাৎই নিঝুম রাত্রির মুখের উপরে একটা জামা ছুঁড়ে মারল, তাতেও রাত্রির কোনো পরিবর্তন হল না। নিঝুম, এখন আর এসব নাটক না করে এটা পরে নাও, না হলে আমার মতো লোকেরাও তোমাকে নিজের বেড পার্টনার বানাতে চাইবে। রাত্রি কেবল নিঝুমের কথা শুনে হাসল। দুর্বল শরীরটা নিয়ে অনেক কষ্টে উঠে এসে নিঝুমের সামনে দাঁড়ালো, হয়তো সেটুকু অনেকটা শক্তি অর্জন করেই করেছে। রাত্রি, ধন্যবাদ স্যার, আমার কথা এত ভাবার জন্য, আর আপনাকে কিছুক্ষণের জন্য খুশি করতে পারলাম তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকবেন স্যার, বলে চলে যেতে লাগল। দরজার কাছে গিয়ে আবার নিঝুমের দিকে ফিরল, তারপর নিঝুমকে বলল, আর হ্যাঁ স্যার, আমার পেমেন্টটা আপনি বরং আমার মাকে দিয়ে দিবেন, কারণ টাকাটা আমার থেকে আমার মায়ের বেশি দরকার ছিল। ভালো থাকবেন, বলে চলে গেল। রাত্রির কথাগুলো যেন নিঝুমের বুকে এসে লাগল। কথাগুলো রাত্রিকে বলার কোনো রকম ইচ্ছা ছিল না, তার যতই হোক সে রাত্রিকে ভালোবাসে। আসলে কিছুক্ষণ আগের কথা। অফিসে। রাত্রি, আমার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, আর আপনি তো জানেন বাড়িতে আমার মাকে দেখাশোনার মতো কেউ নেই, তাই আমি যদি সঠিক সময় না যেতে পারি তো আমার মায়ের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। পাশের বাড়ির চাচা ফোন করে তিনি বললেন, কিন্তু উনি মুখের উপরে বলে দিয়েছেন যে উনি কোনো সাহায্য করতে পারবেন না। আসলে আজকালকার দিনের মানুষ হেল্প তো দূর, কোনো খবর অবধি দেই না। উনি আমাকে এইটুকু যে বলেছেন সেটাই আমার জন্য অনেকেই, আর করো থেকে আমি আর বেশি কিছু আশা করি না। নিজেকে আত্মনির্ভর করতে হবে, নিজের জন্য না হলেও আমার মায়ের জন্য। নিঝুম, আমিও যাচ্ছি তোমার সাথে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। রাত্রি, না স্যার, আপনাকে কোথাও যেতে হবে না, আমি একাই সব সামলাতে পারবো, আর এতদিন যখন নিজেই সব একা করে এসেছি তখন মনে হয় না আর কারোর প্রয়োজন হবে। নিঝুম অনেকবার রাত্রির সাথে যাওয়ার কথা বলেছে, কিন্তু রাত্রি বারবারই না করে দিয়েছে। ওর একটাই কথা যে ও সব একা সামলে নিতে পারবি। এরপর তাড়াহুড়ো করে রাত্রি বেরিয়ে গেল। নিঝুম মনে মনে ভাবতে লাগল, মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এক হাতে কত কিছু সামলায়, কখনো নিজের কষ্টটা কাউকে বুঝতে দেয় না, কি করে পারে এত কিছু একটা ছোট বাচ্চা মেয়ে হয়ে। আসলে রাত্রির বাবা বিগত 2 বছর আগে মারা গেছেন, আর আপনজন বলতে আছে কেবল তার মা, কিন্তু তিনি অসুস্থ। রাত্রি সবে অনার্সের প্রথম বর্ষের স্টুডেন্ট, অনেক অল্প বয়সে 19, অনেক কিছুই সহ্য করেছে সে, যা এই বয়সে মেয়েরা খুব কমই করে থাকে। নিজের সংসারটা নিজেকেই চালাতে হয়, 2 সংসারটাকে চালানোর জন্য পড়াশোনার পার্ট টাইম জব করে সে, সারাদিন অনেক পরিশ্রম করে এই সমস্ত কথাই নিঝুমের জানা। এই সমস্ত কথা জেনে নিঝুম রাত্রিকে জবটা দিয়েছিল তার অফিসে। রাত্রির জব করার মতো সেরকম কোয়ালিফিকেশন না থাকলেও প্রথম দিন রাত্রিকে দেখে আর ওর সমস্ত কথাবার্তা শুনে ওকে আর না করতে পারেনি, তাই জবটা দিয়ে দিয়েছিল। রাত্রি যাওয়ার 5 মিনিট পর
ম্যানেজার, রিফাত, স্যার আমার আসলে আজকে একটু ছুটির দরকার ছিল, এক্ষুনি। নিঝুম ল্যাপটপের দিকে তাকিয়ে, কেন আজকে কি আপনার কোনো স্পেশাল দিন? রিফাত আসলে আজকে আমার প্রথম বিবাহবার্ষিকী, তো তাই এজন্য বউকে সারপ্রাইজ দিতে চাইছি, আর প্রথমবার ওর জন্য কিছু করতে পারলে খুশি হতাম আর ও খুব খুশি হতো, সেই জন্য আর কি। নিঝুম হেসে ওকে যাও। রিফাত, থ্যাংক ইউ স্যার এই বলে সে অফিস থেকে বেরিয়ে গেল। রিফাত চলে যেতেই নিঝুমের দরজায় নক পড়ল। নিঝুম, কাম। আনহা এসে নিঝুমের সামনের চেয়ারটায় বসল। টেবিলের উপরে থাকা গ্লোবটাকে ঘোরাতে ঘোরাতে বলল, আনহা, কিরে রাত্রিকে দেখলাম বেরিয়ে যেতে আর সাথে সাথে তো ম্যানেজার ও বেরিয়ে গেল দেখলাম। নিঝুম, হ্যাঁ। আনহা, তো ওরা হঠাৎ ছুটি নিল তাও দুজনে একসঙ্গে? নিঝুম, আসলে রাত্রির মা অসুস্থ আর রিফাতের আজকে বিবাহবার্ষিকী তাই ছুটি নিয়েছে। আনহা একটা শয়তানি হাসি দিয়ে, আমার জানিস তোম ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, মানে দুজনে একসাথে বেরিয়ে গেল তো তাই চিন্তা হচ্ছে আর কি। আনাহার কথা শুনে নিঝুম এবার রেগে গেল। নিঝুম, আর যা কিছু বলিস না বলিস আমার রাত্রিকে নিয়ে আর একটাও বাজে কথা শুনতে চায় না তোর মুখ থেকে। আনহা, তুই রেগে যাচ্ছিস কেন? আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। নিঝুম, নেক্সট বার যেন এই সমস্ত উল্টোপাল্টা কথা তোর মুখ থেকে আর না শুনি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আনহা, পাগল হয়ে গেছিস তুই? না জানি এই মেয়ে কি বশীকরণ করেছে তোকে, যে সব সময় এই মেয়ের হয়ে কথা বলিস, আমি যে তোর বেস্ট ফ্রেন্ড সেটা তোর কাছে কিছু না, ওর জন্য তুই আমাকে কথা শোনাচ্ছিস, দেখিস তুই এর জন্য একদিন আফসোস করবি। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নিঝুম রাগে নিজের মাথা চেপে ধরল। সব সহ্য করে নেবে, কিন্তু রাত্রির দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি তাকে শেষ করে দেব। নিঝুম এবার বাস্তবে ফিরে এল। বর্তমানে রাত্রি রাস্তা দিয়ে হাঁটছে আর রাস্তার লোক তাকে দেখে নানান অকথা কুকথা বলছে, কারণ তার পোশাক আশাক দেখে যে কেউ বলবে যে কেউ তাকে ধর্ষণ করেছে। এই মুহূর্তে রাত্রির নিজের বাঁচার কোনো ইচ্ছা নেই। রাস্তার মাঝখানে চোখ বন্ধ করে একবার নিজের জীবনের কাটানো সমস্ত ভালো ঘটনাগুলোকে মনে করে নিল সে, তারপর পিছন ফিরে তাকাল। দেখল পিছন দিয়ে একটা সিএনজি আসছে। গাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ল ও সাথে সাথে গাড়িতে সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। রাত্রি গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ায় চারিদিকে সাথে সাথে লোকজন জমা হয়ে গেল। সবাই দেখছে কিন্তু কেউ কোনো সাহায্য করছে না। এটাই হলো আমাদের সমাজ, যেখানে মানুষ বিপদে পড়লে কোনো মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসে না, তা এই পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে। রাত্রিকে খুঁজতে খুঁজতে নিঝুম যখন গাড়ি নিয়ে সব জায়গা খুঁজছিল তখন দেখল হঠাৎ রাস্তার মাঝখানে একটা জটলা, কিসের জন্য সেই জটলা তা দেখার জন্য সে ভিড়ের মধ্যে এগিয়ে গেল। গিয়ে যা দেখল তা দেখার জন্য হয়তো সে মোটেই প্রস্তুত ছিল না। গিয়ে দেখল রাত্রির নিথর দেহ রাস্তার মাঝখানে পড়ে আছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আর হাত পায়ের কিছু জায়গায় কেটে গেছে, সেখান থেকেও রক্ত বের হচ্ছে। সে আর দেরি না করে রাত্রিকে কোলে তুলে নিয়ে গাড়িতে শুইয়ে দিল। গাড়িতে উঠার আগে সবাইকে বলল, আজকে ওর জায়গায় যদি আপনার কোনো মা বা বোন থাকত তাহলে আপনারা কি সেই একই কাজটা করতেন? সমাজে মনুষ্যত্ববোধ বলে একটা জিনিস আছে, কিন্তু আপনাদের হয়তো তা লোপ পেয়েছে, তা আজকে ভালোভাবে প্রমাণ পাচ্ছি। ভলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে এখন নিঝুম উদ্দেশ্যে রাত্রিরও জীবনটা কি করে বাঁচানো যায়, কারণ আজ তার জন্য এই অবস্থা। আর রাত্রিকে সে যে বড্ড ভালোবাসে তার নিজের থেকেও বেশি, তাই রাত্রিরও যদি কিছু হয়ে যায় সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। মাঝে মাঝে সে বুঝে করতে ব্যর্থ হয় যে রাত্রির প্রতি এটা তার ভালোবাসা নাকি আবেগ, সে বুঝতে পারে না, কিন্তু সে বুঝতে চাই। যদি এটা ভালোবাসা না হয়ে থাকে তবে তাও সে কখনো রাত্রিকে নিজের কাছ থেকে আলাদা করবে না। রাত্রিকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকল নিঝুম, পাগলের মতো ছুটছে রাত্রিকে নিয়ে।
সাথে সাথে ডাক্তার আসলেন, দেখলেন রাত্রির অবস্থা খুব একটা ভালো নয়, তাই সাথে সাথে তাকে ওটিতে নিয়ে গেল। নিঝুমও যেতে চেয়েছিল কিন্তু তাকে অ্যালাও করেনি। আনহা, ওর সাহস কি করে হয়? ওই 3rd ক্লাস মেয়েটার জন্য নিঝুম আমাকে অপমান করল। ওই মেয়েকে তো আমি ছাড়ব না, দেখে নেব। তারপরে একটা শয়তানি হাসি দিয়ে বলল, ও আমার, তোর কিছু করার দরকার নেই, যা করার এতক্ষণে নিঝুম হয়তো করেই দিয়েছে। ওই মেয়েকে যদি আমি নিঝুমের জীবন থেকে না সরিয়েছি তো আমার নাম ও আনহা নয়। স্পন্দিত হৃদয়। আসলে তখন রাত্রি যখন বেরিয়ে যায় তখন হঠাৎই নিঝুমের ফোনে মেসেজ আসে। মেসেজটা দেখার সাথে সাথেই নিঝুম অফিস থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য রাত্রির কাছে পৌঁছানো। এই ছবিটাতে দেখাচ্ছে তার ম্যানেজার রিফাত আর রাত্রি হোটেলের একটা রুমের ভিতরে প্রবেশ করছে, যার দ্বারা বোঝায় রাত্রির সঙ্গে রিফাতের কোনো রকম শারীরিক সম্পর্ক হতে চলেছে। এটা দেখে নিঝুম আর নিজেকে ঠিক রাখতে পারেনি। নিঝুম তারপরে সেই হোটেলে গিয়ে দেখে বিছানার উপর রাত্রি শুয়ে আছে অবচেতন অবস্থায়, বেশ অগোছালো ভাবে। তারপরে যে সমস্ত ঘটনা হয়েছে তা সকলেরই জানা। আসলে তখন যখন রাত্রি তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল তখন হঠাৎই মাঝরাস্তায় তার ফোনে ফোন করে রাত্রিরও মা রাত্রিকে বললেন, রাত্রি মা, আমার বাড়ি এসার সময় প্রেসারের ওষুধ আনতে ভুলিস না রে। রাত্রি ওর মায়ের কথা শুনে রীতিমতো অবাক, তার কারণ তার পাশের বাড়ির চাচা তাকে কিছুক্ষণ আগে ফোন করে বলল যে তার মা অসুস্থ, কিন্তু তার মা তো এখন বেশ সুস্থ বলে মনে হচ্ছে কথা শুনে। রাত্রি, মা তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ করেনি তো? রাত্রির মা, কি বলিস রে মা, কদিন ধরে ওষুধ খাচ্ছি, আপাতত শরীরটা ভালোই আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু প্রেসারের ওষুধ আনতে কিন্তু তুই ভুলিস না, বলে তিনি ফোনটা রেখে দিলেন। রাত্রি এবার তার মায়ের কথায় অনেকটা অবাক হল। তারপরে যখন অফিসে ফেরার উদ্দেশ্যে আবার চলতে লাগল তখনই হঠাৎ রাস্তার মাঝখানে রিফাত রাত্রিকে ডেকে বলল, রিফাত, রাত্রি আমাকে একটু সাহায্য করবে? রাত্রি, কিসের সাহায্যে ভাইয়া? রিফাত, আসলে আজ আমার বিবাহ বার্ষিকী, তো তাই ভাবলাম বউটাকে একটু সারপ্রাইজ দেব, তাই আমি একটা হোটেলের রুম বুক করেছি, সেটা ঠিকঠাক ডেকোরেট করা হয়েছে কিনা তুমি একটু প্লিজ দেখে দেবে, যদি কিছু মনে না করো। তুমি কি আমার সাথে এখন যাবে? রিফাতের কথা শুনে রাত্রি একটু সংকোচ বোধ করলেও মানবতার খাতিরে সে রিফাতের সাথে হোটেলে গেল। সেই সময়কার তাদের হোটেলে ঢোকার ছবি নিঝুমের কাছে পাঠানো হয়েছে। রাত্রির করা এই একটা ছোট ভুল তার জীবনে এত বড় যে সর্বনাশ ডেকে আনবে সে হয়তো তা কোনো দিন ভাবতে পারেনি। নিঝুম ওটির সামনে বসে আছে আর ভাবছে সেই প্রথম দিনের কথা, যেদিন রাত্রির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। রাত্রি, মে আই কাম ইন স্যার? নিঝুম ল্যাপটপের দিকে তাকিয়ে, ইয়েস, কাম ইন অ্যান্ড সিট ডাউন। রাত্রি, থ্যাংক ইউ স্যার। নিঝুম ল্যাপটপের দিকে তাকিয়ে, আপনার বায়োডাটাটা দেখি। রাত্রি এবার নিজের বায়োডাটাটা দিল। নিঝুম সমস্ত ফাইল চেক করে দেখল যে রাত্রি কোনোভাবেই এই জবটার জন্য পারফেক্ট নয়, সেজন্য নিঝুম বলল, রিয়েলি সরি টু সে, বাট আপনাকে জবটা আমি দিতে পারছি না, কারণ আপনার রেজাল্ট ভালো, কিন্তু আপনি এখনও অনেক ছোট জবটা করার জন্য। রাত্রি এবার নিঝুমকে বলল, স্যার প্লিজ আমার জবটা দিয়ে দিন, আমার এই জবটা খুব দরকার। নিঝুম, সরি আই কান্ট ডু দ্যাট। হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজে মুখ তুলে তাকালো নিঝুম, দেখল একটা অল্প বয়সী মেয়ে অঝরে কান্না করেই যাচ্ছে। রাত্রিরও মুখটা দেখে যেন কেমন একটা মায়া হল নিঝুমের। রাত্রি কান্না করতে করতে বলল, স্যার আমার মা খুব অসুস্থ, আমার পরিবারে আমি আর আমার মা ছাড়া কেউ নেই সাহায্য করার মতো কেউ, তাই জবটা যদি আমি না পাই তাহলে আমার মায়ের ওষুধ কিনতে পারবো না, স্যার প্লিজ আপনি একটু হেল্প করেন। রাত্রির কথা যেন নিঝুম আর ফেলতে পারল না, তাই রাত্রিকে জবটা দিয়ে দিল। সেদিনের জন্য রাত্রি নিঝুমের কাছে অনেক কৃতজ্ঞ। এরপর থেকে নিঝুম রাত্রির প্রতিটা পদক্ষেপে এর উপর নজর রাখত। আস্তে আস্তে ওর জন্য এক প্রকার আবেগমাখা অনুভূতি তার মনে জমতে শুরু করল। সে বুঝতে পারল এটা তার রাত্রির প্রতি ভালোবাসা।
সে তার নিজের ভালোবাসা কখনো রাত্রির কাছে প্রকাশ করেনি, কারণ সে ভাবত সে যদি তার ভালোবাসার প্রকাশ করে তাহলে যদি রাত্রিকে সে হারিয়ে ফেলে। কিন্তু ও আজকে যেটা করলে তাতে কি নিঝুম রাত্রিকে হারিয়ে ফেলল না তো? এই কথাটা ওকে বারবার ভাবাচ্ছে। অনেকক্ষণ যাবৎ ওটির সামনে দাঁড়িয়ে আছে নিঝুম। ডাক্তার এখনো আসেননি। রুমের সামনে জ্বলে থাকা লাল বাতিটা যতবারই নিঝুম দেখছে ততবারই যেন বুকের ভিতর হাহাকার করে উঠছে ওর। অনেক ধরনের খারাপ ভাবনা চিন্তা তার মাথায় ঘুরছে। রাত্রির মাকে জানানো হয়েছে হয়তো উনি এখনই এসে পড়বেন। কিছুক্ষণের মধ্যে রাত্রির মা চলে এলেন। এসে তিনি নিঝুমের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করছেন, কারণ তার স্বামী মারা যাবার পরে রাত্রিকে আঁকড়ে ধরে তিনি বাঁচতে শিখেছেন। মেয়েটাই তার সব, আর তার মেয়ের কিছু হয়ে গেল তিনি নিজেও আর বাঁচবেন না। নিঝুম অনেক চেষ্টা করছে রাত্রির মাকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু যতই হোক তিনি একজন মা, মেয়ের এই দুঃসময়ে মা কখনোই নিজেকে ঠিক রাখতে পারে না। তেমনি তার ক্ষেত্রে ঘটনাটি ব্যতিক্রম নয়, তবু তিনি নিজেকে ঠিক রাখার যথেষ্ট চেষ্টা করছেন। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তার বেরিয়ে আসতেই নিঝুম ছুটে গেল ডাক্তারের কাছে। নিঝুম, ডাক্তার, আমার রাত্রি কেমন আছে? ডাক্তার, উনি এখন আশঙ্কামুক্ত, ভালো আছেন, কিন্তু কিছুদিন ওনাকে বেড রেস্টে থাকতে হবে। কথাটা শুনে নিঝুম যেন প্রাণ ফিরে পেল, কিন্তু রাত্রির মা নিঝুমের মুখে আমার রাত্রি কথাটা শুনে উনার কিছু একটা খটকা লাগল, কিন্তু তাও এই মুহূর্তে তিনি এসব কথা বলার প্রয়োজন বোধ করছেন না। রাত্রির মা রাত্রিকে দেখতে গেলেন। রাত্রির মা নিঝুমকে তার সঙ্গে যেতে বলেছিল, কিন্তু নিঝুম যেতে চায়নি তার সঙ্গে। তার কারণ সে কোনো মুখে রাত্রিরও সামনে দাঁড়াবে? আজ তার কারণেই রাত্রি এমন অবস্থা। সে জানে যে রাত্রি কোনো দিনও তাকে ক্ষমা করবে না, সেটা জেনেও সে এখনো রাত্রিকে চাই, কারণ রাত্রি যে তার স্ত্রী। রাত্রি আর নিঝুম অফিসিয়ালি স্বামী স্ত্রী প্রায় 1 মাস ধরে। একবার রাত্রির মা রাত্রির জন্য সম্বন্ধ এনেছিলেন, সেই কথাটা কোনোভাবে নিঝুম জানতে পেরেছিল। তখন নিঝুম শিওর ছিল না যে সে রাত্রিকে সম্পূর্ণরূপে ভালোবাসে কিনা, কিন্তু কথাটা শোনার পর কেন জানি না তার মনের মধ্যে রাত্রিকে হারানোর একটা ভয় চলে এসেছিল। সে কোনোভাবে রাত্রিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, কিন্তু সে এটুকু জানে যে তার জীবনের প্রতিটা মুহূর্তে রাত্রিকে সে চায়। তাই রাত্রিকে দিয়ে কিছু পেপার সাইন করানোর সময় নিঝুম তার মধ্যে ওদের রেজিস্ট্রি পেপার রেখেছিল, কিন্তু রাত্রি সেটা জানে না। নিঝুম মনে করেছিল যে সে এই বিয়ের কথাটা রাত্রিকে কখনোই জানাবে না, সরাসরি রাত্রিকে বিয়ের প্রস্তাব দেবে। রাত্রির জ্ঞান ফিরতেই রাত্রি দেখল তার মা তার সামনে বসে আছে। রাত্রির মা রাত্রিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রাত্রির মা, কি করে হলো মা তোর এই অবস্থা? কথাটা শোনার সাথে সাথেই রাত্রি ভাবল তার মা হয়তো তার কথাটা জেনে গেছে, কিন্তু হঠাৎই তার মা বলে উঠল, তুই তো বাড়ি আসছিলি, তারপর তোর অ্যাক্সিডেন্টটা হলো কি করে? কান্না করে। রাত্রি এবার বুঝতে পারল তার মা এই ব্যাপারে কোনো কিছুই জানেন না। রাত্রি ওর মায়ের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। তার মনটা এখন পাথরে পরিণত হয়েছে। রাত্রির মা রাত্রিকে অনেক কথাই বলছেন, কিন্তু কোনো কিছুরই উত্তর রাত্রি দিচ্ছে না। রাত্রির মা অনেক চেষ্টা করেও রাত্রিকে দিয়ে কোনো রকম কথা বলাতে পারলেন না, তাই না পেরে উনি ঘর থেকে বেরিয়ে আসলেন কাঁদতে কাঁদতে। রাত্রির মাকে কাঁদতে দেখে নিঝুম রাত্রির মা জিজ্ঞাসা করলেন, নিঝুম আন্টি, আপনি কাঁদছেন কেন? রাত্রির মা, আমার মেয়েটাকে যেন শক্ত পাথর হয়ে গেছে, কোনো কথাই বলছে না, কত কিছু বলছি কোনো কিছুর উত্তর দিল না। এই মুহূর্তে নিঝুম যেন নিজেকে পৃথিবীর সবথেকে বড় অপরাধী বলে মনে করছে। নিঝুমের মুখ থেকে যেন কোনো কথা বার হয়ে আসছে না, আসলে কি বলবে সে নিজেও জানে না, কারণ সবকিছুর জন্য যে সে দায়ী। রাত্রির মা, আমার মেয়েটা কি আর কোনো দিনও ঠিক হবে না? আর কি আমার সাথে কথা বলবে না? কি থেকে কি হয়ে গেল আমার মেয়েটার সাথে? নিঝুম ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, রাত্রি ঠিক সুস্থ হয়ে যাবে, আবার আগের মতনই হয়ে যাবে। রাত্রির মা, তোমার কথাই যেন ঠিক হয় বাবা। নিঝুম দেওয়ালে নিজের হাতটাকে বারবার পাঞ্চ করেই যাচ্ছে, কারণ এই হাতে দিয়েই সে রাত্রিকে খারাপভাবে স্পর্শ করেছে, তাই এই হাতটাকে সে ক্ষতবিক্ষত করে শেষ করে দিতে চায়।
নিঝুমের হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কিছু কিছু জায়গায় মাংস ফেটে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু নিঝুমের যেন এতে শান্তি হচ্ছে না, কারণ সে মনে করছে যে পাপ সে করেছে সেই পাপের কোনো রূপ ক্ষমা হয় না। হঠাৎ রুমের মধ্যে আনহা প্রবেশ করল। প্রবেশ করতেই দেখল নিঝুমের হাতের খারাপ অবস্থা, হাত থেকে গল গল করে রক্ত বেরুচ্ছে, ফ্লোরের অনেক জায়গায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু নিঝুমের সেদিকে খেয়াল নেই, সে হাতটাকে বারবার দেওয়ালে পাঞ্চ করেই চলেছে। আনহা দৌড়ে গিয়ে নিঝুমের হাতটা ধরে নিল। আনহা, তুই কি পাগল হয়ে গেছিস? এই রকম কেউ করে? দেখতো হাতের কি অবস্থা। নিঝুম, আনহা তুই এখন এখান থেকে চলে যা, আমার মাথার ঠিক নেই আর আমি যা করছি আমাকে করতে দে, আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। আনহা, পাগলামো করিস না বলে নিঝুমকে টেনে নিয়ে বসিয়ে দিল সোফাতে। তারপরে নিঝুমের হাতটা স্যাভলন দিয়ে পরিষ্কার করে দিল, যদিও নিঝুম অনেকবার বাধা দিয়েছে তাও আনহা কোনো রকম কিছু শুনেনি। আনহা, নিজের এমন ক্ষতি করছিস কেন? কি হয়েছে আমাকে বল। এইবার নিঝুম আর আনহাকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, যাতে আনহা অনেকটা অবাক, কারণ সে আজ পর্যন্ত নিঝুমকে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু আজকে নিঝুমকে কাঁদতে দেখে বুঝতে পারছে যে অনেক বড় কিছুই হয়েছে। আনহা কিছু বলে উঠবে তার আগেই নিঝুম বলে উঠতে শুরু করল, আমি একজন ধর্ষক, আমি রাত্রিকে ধর্ষণ করেছি, আমার শাস্তি হওয়া উচিত, অনেক বড় শাস্তি। কথাটা শুনে আনহা অনেক অবাক হল, কারণ সে ভেবেছিল নিঝুম হয়তো রাত্রিকে অন্য কোনো রকমভাবে শাস্তি দেবে, কিন্তু নিঝুম যে এই ধরনের একটা কাজ করবে আনহা তা বুঝতে পারেনি। আনহা কিছু বলে উঠবে তার আগেই নিঝুম আবার বলতে শুরু করল, কোনো স্বামী কখনো তার নিজের স্ত্রীকে ধর্ষণ করে শুনেছিস কখনো? কিন্তু আমি করেছি, আজ আমার জন্যই রাত্রির এই অবস্থা। বাদবাকিটুকু নিঝুম আর বলতে পারল না, কারণ তার আগেই আনহা ধাক্কা মেরে নিঝুমকে সরিয়ে দিল। আনহা, তোর মাথার ঠিক আছে? তুই কি সব বলছিস? রাত্রি তোর বউ মানে তুই আমাকে পাগল ভেবেছিস? নিঝুমের জামার কলার ধরে, রাত্রি তোর বউ হলে আমার কি হবে? তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি, তোকে কতটা পছন্দ করি, আর তুই কি করে রাত্রিকে বিয়ে করতে পারিস? নিঝুমের গালে হাত দিয়ে, একবার বল না নিঝুম, তুই এসব মিথ্যা কথা বলছিস। আনহার কার্যকলাপে নিঝুম এবার অনেকটাই অবাক হল, তার কারণ সে ভাবেনি আনহা এরকম ব্যবহার করবে, আর তাছাড়া আনহা একটু আগে তাকে কি বলল যে সে নিঝুমকে ভালোবাসে, কিন্তু কই সেটা তো আগে কখনো নিঝুমকে বলেনি। নিঝুম আনহার হাতর গাল থেকে সরিয়ে দিয়ে, আমি ঠিকই বলছি, আমি রাত্রিকে ভালোবাসি আর ও আমার বিয়ে করা বউ। আনহা, তাহলে আমার এখন কি হবে? আমি যে তোকে ভালোবাসি। নিঝুম, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, এটাই অনেক বড় কথা, আর কিছু শুনতে চাই না আমি, বেরিয়ে যা তুই আমার রুম থেকে। আনহা, একটা কথা শুনে রাখো নিঝুম, তুই যদি আমার না হোস তাহলে আমি তোকে কারও হতে দেব না, আই প্রমিস, বলে ঘর থেকে বেরিয়ে গেল। নিঝুম আর দেরি করল না, আবার চলে গেল হসপিটালে। রাত ৮। নিঝুম অনেকক্ষণ যাবৎ রাত্রির মাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হলে উঠতে পারছেন না। রাত্রির মা বুঝতে পারল যে নিঝুম থাকে কিছু একটা বলতে চাই কিন্তু বলতে পারছে না, সেই ভেবে রাত্রির মা নিঝুমকে বলল, বাবা নিঝুম, তুমি কি আমাকে কিছু বলতে চাও? নিঝুম আমতা আমতা করে, আসলে আন্টি আমি আপনাকে কিছু বলতে চাই। নিঝুম, আসলে আমি বলতে চাইছিলাম যে। রাত্রির মা, হমম বল বাবা। নিঝুম, আন্টি আমি রাত্রিকে বিয়ে করতে চাই। রাত্রির মা নিঝুমের কথাটা শুনে কিছুটা হলেও অবাক হলেন, তার কারণ নিঝুম অনেক বড়লোক, তার নিজের একটা ব্যবসা আছে, কোম্পানি আছে, তাছাড়া প্রচুর সম্পত্তির মালিক সে, তাছাড়া রাত্রিদের তেমন কিছুই নেই যে নিঝুম রাত্রিকে বিয়ে করতে চাইবে। রাত্রির মা, দেখুন নিঝুম বাবা, আমি জানি তুমি অনেক বড় মনের মানুষ, কিন্তু এই বিয়েটা কখনোই সম্ভব নয়। কথাটা শোনামাত্র নিঝুমের বুকে ধক করে উঠল। নিঝুম, কেন আন্টি? রাত্রির মা,
দেখো তোমরা অনেক উচ্চবিত্ত মানুষ, তোমাদের সঙ্গে আমাদের ঠিক মানায় না। নিঝুম এবার রাত্রির মায়ের হাত দুটো ধরে বললেন, আপনি কোনো কিছু চিন্তা করবেন না আন্টি, সবকিছু আপনি আমার উপর ছেড়ে দিন, আর আপনি শুধু রাত্রিকে আমার কাছে দিয়ে দিন, আমি আর কিছুই চাই না, আর আপনার সারা জীবনের ভরণপোষণের দায়িত্ব আমার। কথাটা শুনে রাত্রির মায়ের চোখে জল চলে এলো, তার কারণ রাত্রির বাবা মারা যাওয়ার পর কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি, কিন্তু তাদের এমন একটা অবস্থায় নিঝুম যে তাদেরকে এভাবে সাহায্য করে পাশে থাকবে সেটা রাত্রির মা ভেবেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। রাত্রির মা নিঝুমের মাথায় হাত রেখে, তুমি অনেক বড় হও বাবা। এক সপ্তাহ পর হসপিটাল থেকে বাড়ি আনা হলো রাত্রিকে। এখন অনেকটাই সুস্থ, কিন্তু আগের মতো তেমনটা নয়। আগের মতো সবার সাথে ঠিক করে কথা বলে না, ঠিক করে খাওয়া দাওয়া করে না, কেমন একটা অন্য মনস্ক হয়ে গেছে। রাত্রির মা রাত্রিকে নিয়ে খুবই চিন্তিত। ওনার মেয়েটা কি থেকে কি হয়ে গেল, উনার সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না রাত্রি। আজকে রাত্রিকে বাড়ি আনা হলো। নিঝুম রাত্রিরও বাড়িতে এসেছে। রাত্রিকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে রাত্রির মা বাইরে বেরিয়ে এলেন নিঝুমের সাথে কথা বলার জন্য। নিঝুম, আন্টি আমার আপনার সাথে কিছু কথা ছিল। রাত্রির মা, হ্যাঁ বল বাবা। নিঝুম, আন্টি আমি চাইছি এই সপ্তাহের মধ্যে রাত্রিকে বিয়ে করতে। রাত্রির মা, কিন্তু বাবা এত অল্প সময়ের মধ্যে এত কিছু আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। নিঝুম, আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব, আর তাছাড়া আমার মা কালকে আসবেন, এসে রাত্রিকে আশীর্বাদ করে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। রাত্রির মা, আচ্ছা। এরপরে নিঝুম বেরিয়ে গেল। রাত্রির মা অনেক চিন্তিত, কারণ তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাছাড়া তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। রাত্রির অবস্থা খুব একটা ভালো নয়, তাই কিভাবে তিনি সবকিছু সামাল দেবেন তার জন্য উনি চিন্তাগ্রস্ত। নিঝুম রাত্রিরও বাড়ি থেকে সোজা গেল শপিং মলে, রাত্রির আর ওর মায়ের জন্য কিছু শপিং করার জন্য। প্রথমে গেল রাত্রির জন্য শাড়ি কিনতে, যদিও বা শাড়ির ব্যাপারেও তেমন একটা আইডিয়া নেই, কিন্তু পছন্দটা তার খুব একটা খারাপ নয়। দেখতে দেখতে হঠাৎ একটা লাল শাড়ি দিকে নজর গেল নিঝুমের। মুহূর্তের মধ্যেই রাত্রিকে সেই শাড়িতে কল্পনা করে নিল, তারপর মনে মনে হাসল নিজেও, কারণ রাত্রিকে পরে বউ বউ লাগছে তার কল্পনায়। রাত্রির জন্য একটা নেকলেস, একটা ডায়মন্ডের আংটি আর শাড়ি, এবং রাত্রির মায়ের জন্য একটা শাড়ি নিয়ে বাড়িতে গেলে। রাত্রির মা, ওরা কালকে আসবে তোকে আশীর্বাদ করতে। রাত্রির কোনো সাড়া শব্দ নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন কি বলল ওর মা এই সমস্ত কোনো কথাই ও শোনেনি। রাত্রির মা আবার বললেন, মা ওরা কালকে তোকে আশীর্বাদ করতে আসছে, কিছু তো বল, এভাবে চুপ করে থাকিস না, আমি যে তোকে আর এইভাবে দেখতে পারছি না। রাত্রি তাও কোনো সাড়া শব্দ করল না। মেয়েটা যেন কেমন একটা পাথরের মতো হয়ে গেছে, কোনো আবেগ ও অনুভূতি আছে বলে তাকে দেখে মনে হয় না। না পেরে রাত্রির মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাড়িতে নিঝুম ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর। নিঝুম, জান মা, রাত্রি আর আগের মতো নেই, কেমন একটা হয়ে গেছে, কারো সাথে ঠিক করে কথা বলে না, ঠিক করে খাওয়া দাওয়া করে না, এমনকি ওর মায়ের সাথে কোনো কথাই বলে না, কি থেকে কি হয়ে গেল। আজ আমার একটা ভুলের জন্য ওর এই অবস্থা, ওর এই অবস্থার জন্য আমিই দায়ী। আসলে নিঝুমের মা সমস্তটা প্রথম থেকেই জানেন। উনি মনে করেন তার কাছে তার ছেলের খুশি অনেক বড়, তাই জন্য তিনি নিজেই নিঝুমকে রেজিস্ট্রি করার উপায়টা দিয়েছিলেন, এবং তিনি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই জানেন। নিঝুমের মা, তুই কোনো চিন্তা করিস না, রাত্রিকে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখব, কখনো ওকে বুঝতে দেব না যে আমি ওর শাশুড়ি। আমার তো কোনো মেয়ে নেই, ওই না হয় হলো আমার একটা মেয়ে, কিন্তু আমি বলবো তুই যা করেছিস সেটা ঠিক করিসনি, এজন্য তো শাস্তি পাওয়া উচিত। নিঝুম, রাত্রি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমার সাথে কথা বলুক আগের মতো, আবার আগের মতো হয়ে উঠুক। নিঝুমের মা নিঝুমের মাথায় হাত বুলিয়ে,
তুই কোনো চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাত্রি জানালার রড ধরে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, যেন কোনো কিছুর বিচারের অপেক্ষা করছে সে বহু বছর যাবৎ। চোখের জলটাও যেন আর আসে না, ওটাও যেন শুকিয়ে গেছে। মনে মনে ভাবতে লাগল, এতদিন শুনেছি মেয়েরা ধর্ষিতা হলে সমাজে তারা কলঙ্কিত হয়, আজকেও সে এই পর্যায়ের একজন সমাজের অপমানিত কলঙ্কিত মানুষ। জীবনের প্রতি যেন কোনো কিছুরই আর চাহিদার নেই, সব চাওয়া পাওয়ায় যেন ফুরিয়ে গেছে সময়ের সাথে। বাইরে ঠান্ডা বাতাস এসে চোখ মুখের উপর পড়ছে। অন্য সময় হলে রাত্রি হয়তো সময়টাকে উপভোগ করত, কিন্তু সময় তার কাছে এসে থেমে গেছে। পরের দিন আজকে রাত্রির আশীর্বাদ, তাই নিজেদের সাধ্যমতো যতটা করা সম্ভব তার তুলনায় অনেক বেশি চেষ্টা করেছে রাত্রির মা। সে জানে না সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, তাও নিজের মনকে আশা দিচ্ছে যে সে চেষ্টা করেছে। উনি রাত্রিকে শাড়ি পরার জন্য রাত্রিরও ঘরে একটা লাল রঙের শাড়ি দিয়ে এসেছিলেন, সেটা রাত্রিরও পরা হয়েছে কিনা তা দেখতে গেলেন। গিয়ে দেখলেন রাত্রি মাথা নিচু করে বসে আছে, এখনো রেডি হয়নি। তা দেখে উনি বললেন রাত্রিকে, কিরে মা, তুই এখনো রেডি হোসনি? ওরা তো এক্ষুনি চলে আসবে। রাত্রির মধ্যে কোনো সারা শব্দ নেই। না পেরে রাত্রির মাওকে রেডি করে দিল। সকাল 11টা। নিঝুমের বাড়ি থেকে লোকজন লোকজন বলতে নিঝুমের মা, নিঝুম আর নিঝুমের বাবা। নিঝুমের বাবা, উনিও নিঝুমের মায়ের মতো খুবই ভালো মানুষ। তিনি নিঝুমকে সুশিক্ষায় বড় করেছেন, কোনো কিছুরই কমতি রাখেনি। নিজের ছেলের চাওয়া পাওয়া তিনি পূরণ করতে জানেন, সেই জন্য রাত্রিকে মেনে নিতে ওনার কোনো অসুবিধা হয়নি। আর তাছাড়াও তিনি রাত্রিকে অফিসে মাঝে মাঝে দেখেছেন, খারাপ নয় মেয়েটা, তাই এই বিয়েতে ওনার কোনো আপত্তি নেই। নিঝুমের পরিবারের সবার সামনে রাত্রিকে আনা হল। নিঝুমের মা, মাশাআল্লাহ আপনার মেয়ে, কারো যেন নজর না লাগে বলে রাত্রিরও কপালে চুমু দিল। তুমি শুধু আমার বৌমা নও, তুমি আমার মেয়ে। কখনো তোমাকে বুঝতে দেব না যে আমি তোমার শাশুড়ি মা, সবসময় নিজের মেয়ের মতো করে রাখব, কোনো চিন্তা করো না বলে রাত্রিকে নিজের বুকে জড়িয়ে নিলেন। তারপর নিঝুমের বাবা রাত্রিকে নেকলেসটা পরিয়ে দিল আর আংটিটা রাত্রির হাতে ধরিয়ে দিল। বেশ কিছুক্ষণ গল্প সাক্ষাৎ করে আর অল্প কিছু খাওয়া দাওয়া করে উনারা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার আগে নিঝুম রাত্রিরও মাকে বলল যে সে রাত্রির সাথে একবার একান্তে কথা বলতে চাই। নিঝুম গিয়ে দেখল রাত্রি জানালায় কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। নিঝুম গিয়ে রাত্রির কাছে দাঁড়ালো, কিন্তু তাতেও রাত্রির অবস্থানের কোনো পরিবর্তন হল না, সেই আগের মতোই একইভাবে তাকিয়ে রয়েছে। নিঝুম, আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব। আমি মনে করি আমার এ পাপের শাস্তি পাওয়া উচিত, তাই তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। কিন্তু এটুকু তোমাকে বলতে পারি, আমি তোমার ধর্ষক নই, যেটুকু করেছি নিজের অধিকার থেকেই করেছি, পারলে আমাকে ক্ষমা করো বলে ঘর থেকে বেরিয়ে গেল। নিঝুমের বলা শেষ কথাটা রাত্রির মনটাকে যেন একটু নাড়া দিল। রাত্রি ভাবল উনি একটু আগে কি বললেন যে উনি আমার ধর্ষক নয় বলে। রাত্রি যেন উচ্চস্বরে হেসে উঠল, যে হাসির মধ্যে লুকিয়ে আছে বুক ভরা কষ্ট আর হাজারো অভিমান। আস্তে আস্তে বিয়ের দিনগুলি এগিয়ে আসতে লাগল। বিয়ের শপিং করার জন্য নিঝুম রাত্রির মাকে আর রাত্রেকে নিয়ে শপিং মলে গেল সমস্ত কেনাকাটা করবার জন্য। রাত্রি নিঝুমের সাথে একটিবারও কথা বলেনি, চুপ করেই ছিল, তাতে নিঝুমের অনেক কষ্ট হয়েছে। বিয়ের দিন যতই এগিয়ে আসছে রাত্রির মনে যেন নিঝুমের প্রতি আরও তত বেশি রাগ বাড়ছে। নিঝুমকে যেন আর কোনোভাবেই সে সহ্য করতে পারছে না, তার উপস্থিতিও যেন তার অসহ্য লাগে এখন। সে জানে না কিভাবে মানুষটাকে সারা জীবন ও সহ্য করবে। এক সপ্তাহ পর চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনের জন্য সকল মেয়েরাই অনেক আশা নিয়ে থাকে। আজ হলো রাত্রির বিয়ে। বিয়ে নিয়ে সকল মেয়েদের একটা স্বপ্ন থাকে, রাত্রি ও সেই স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ তার মধ্যে কোনো রকম স্বপ্ন নেই, সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। নিঝুমের বাড়ি থেকে সব লোকজন এলো, খুব অল্প আয়োজনের মধ্যেই বিয়েটা করা হচ্ছে। রাত্রিদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, আর নিঝুম যতটা পেরেছে রাত্রিদেরকে ততটা সাহায্য করেছে। রাত্রির কাজিনরা রাত্রিকে সাজিয়ে দিয়ে রাত্রির পাশে বসে আছে আর নিঝুমকে নিয়ে এটা ওটা অনেক কথা বলছে, কিন্তু রাত্রির কানে যেন কোনো কথাই যাচ্ছে না।
চুপ করে পুতুলের মতো হয়ে বসে আছে, ও যে এই সমস্ত কিছুই চায় না। তারপর চারিপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, বর এসেছে, বর এসেছে এই শব্দে। কথাটা শুনে রাত্রির বুকের ভিতর ধক করে উঠল, কারণ আজকের পর যে এমন একটা মানুষের সাথে ও জীবন কাটাতে চলেছে যে মানুষটা হলো তার ধর্ষক। বর আসার কিছুক্ষণ পর নিঝুম রাত্রির মাকে ডাকলেন। নিঝুম রাত্রির মাকে সালাম করে বললেন যে আমাদের বিয়ের আগে আমি রাত্রির সাথে কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন আমি তাহলে কি রাত্রির সাথে কথা বলতে পারি? রাত্রির মা নিঝুমের হাত ধরে কান্না করে দিয়ে, তোমার ভরসায় আমি তোমার মেয়েটাকে তোমার কাছে দিচ্ছি বাবা, ওকে কোনো দিনও কষ্ট পেতে দিও না, ওকে তুমি সবসময় ভালোবেসো, জানি না আমার মেয়েটা কিভাবে এরকম হয়ে গেল। তুমি তো জানো ও আগে কতটা প্রাণোচ্ছল ছিল, কিন্তু এখন একটু সমস্যা হলেও তুমি ওকে একটু মানিয়ে নিও বাবা। নিঝুম, আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি রাত্রিকে খুব ভালো রাখব, নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার। রাত্রি মাথাটা নিচু করে বসে আছে বধূ বেশে। হঠাৎ নিঝুম ঘরের মধ্যে প্রবেশ করল। নিঝুমকে দেখে রাত্রির কাজিনরা সব বেরিয়ে গেল ঘর থেকে। রাত্রিকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেল নিঝুম, কারণ রাত্রিকে পুরো পুতুল বউ লাগছে। লাল বেনারসি শাড়ি, গা ভরতি গহনা, ভারী মেকআপ, কোনো অপসরীর থেকে কম কিছু লাগছে না। নিঝুম ধীর পায়ে রাত্রির দিকে এগিয়ে গেল। নিঝুম, আজ থেকে যেহেতু তোমার সমস্ত দায়িত্ব আমার, তেমনি তোমার ভালো রাখার আর তোমাকে ভালোবাসার দায়িত্বটাও আমার, তাই আমি চাই আমাদের সংসারটা সুখের করতে, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুনভাবে জীবন শুরু করতে। আমি জানি না তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু যদি কোনো দিনও ক্ষমা করতে পারো সেই আশায় থাকব। আশা করি আল্লাহ আমাকে নিরাশ করবেন না। রাত্রি চুপ করে আছে, কোনো কথাই বলছে না। রাত্রিকে চুপ থাকতে দেখে নিঝুম রাত্রিকে বলল, তোমার কি সত্যিই আমাকে কিছু বলার নেই রাত্রি? রাত্রি বেরিয়েছেন এই ঘর থেকে। রাত্রির কথাটা শুনে নিঝুমের খুব খারাপ লাগল, কিন্তু তার রাগ করলে চলবে না, কারণ দোষটা তার, তাই সে কোনো কথা না বাড়ি ঘর থেকে বেরিয়ে গেলে। 3 বার কবুল বলে নিঝুম রাত্রিকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করল, তার জীবনের সমস্ত দায়িত্ব নিল, একসাথে পথ চলার অঙ্গীকার করল, তাকে ভালোবাসার দায়িত্ব আজ থেকে নিঝুমের। বিদায়ের সময় রাত্রির মা অনেক কান্নাকাটি করেছিলেন, কিন্তু রাত্রির চোখ থেকে এক ফোঁটা জলও পড়েনি, যেন তার মধ্যে আবেগানুভূতি কিছুই নেই। রাত্রির অবস্থা দেখে অনেকেই অনেক রকমভাবে কানাঘুষা করতে লাগলেন যে হয়তো বিয়েটা মেয়ের অমতে হয়েছে, মেয়ের হয়তো অন্য কারো সাথে সম্পর্ক ছিল, এই ধরনের নানান কথাবার্তা। এই সমস্ত কিছু রাত্রির কানে গেলেও ওর কোনো কিছুতেই কোনো যায় আসে না। নিঝুমের মা রাত্রিকে আর নিঝুমকে দুজনকেই বরণ করে ঘরে তুলল। আস্তে আস্তে রাত্রি আর নিঝুম সবাইকে সালাম করল, সবার কাছ থেকে আশীর্বাদ নিল। রাত 11:30। নিঝুমের সমস্ত কাজিনরা রাত্রিকে নিঝুমের ঘরে বসিয়ে রেখে গেছে। ঘরটা ফুল দিয়ে সাজানো, চারদিকে ফুলের গন্ধ ম ম করছে। এই সমস্ত কিছু রাত্রির যেন সহ্য হচ্ছে না, সবকিছু মিলিয়ে যেন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তার কাছে। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙল রাত্রির। নিঝুম ঘরে প্রবেশ করেছে। বাসর রাতের নিয়ম অনুযায়ী স্ত্রী তার স্বামীকে সালাম করে, কিন্তু রাত্রি নিঝুমকে সালাম করল না, একইভাবে বসে রইল খাটের উপরে। এতে নিঝুমের খারাপ লাগেনি, তার কারণ সে জানে রাত্রি তাকে ঘৃণা করে, তাই রাত্রির কাছ থেকে এটুকু আশা করেনি সে। নিঝুম ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেল, কিন্তু রাত্রির মধ্যে কোনো উদ্বেগের সৃষ্টি হল না। নিঝুম এবার রাত্রিকে বলতে শুরু করল, দেখো রাত্রি, আমি মনে করি আমি তোমার সাথে যা করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না, আর তোমার জায়গায় হয়তো আমিও থাকলে আমিও হয়তো কখনো ক্ষমা করতে পারতাম না। এটা একটা মেয়ের পক্ষে অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার, কিন্তু আমি যা করেছি তোমাকে হারানোর ভয় করেছি, এই ভেবে করেছি যে তুমি হয়তো অন্য কারোর হয়ে গেলে। আমি তোমাকে পছন্দ করতাম ঠিকই, কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি আবেগ মিশ্রিত একটা অনুভূতির সৃষ্টি হতে লাগলো, যাকে বলে আবেগময় ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে আমি এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছি।
কিন্তু তুমি যদি চাও আমরা আবার নতুনভাবে সমস্ত কিছুটা ঠিক করতে পারি। দেখো, আমি তোমাকে জোর করছি না। আর কিছু বলবে তার আগে রাত্রি নিঝুমকে ঠাস করে একটা চড় মারল। নিঝুম হয়তো আশা করিনি যে রাত্রি তার সঙ্গে এমন একটা কাজটা করবে, কিন্তু এটা তারপর হয়তো প্রাপ্য। রাত্রি এবার নিঝুমের পাঞ্জাবির কলার ধরে বলতে লাগল, আপনার সাহস কি করে হয় আমাকে বলার, আবার তুনন করে জীবন শুরু করতে? আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন। একটা মেয়ের সত্যত্ব নষ্ট করেছেন আপনি। এর থেকে খারাপ জঘন্য কাজ আর কি হতে পারে? আর আপনার রইল আপনার ভালোবাসা। আপনি আমাকে ভালোবাসলে কখন এমন করতে পারতেন না? ওটা ভালোবাসা না, ওটা হলো আবেগ। আর আমি আপনাকে কখনোই ভালোবাসিনি আর কখনোই বাসব না। আর নতুন করে জীবন সংসার শুরু করার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার উপস্থিতি ও আমার বিরক্তি লাগে, সহ্য করতে পারি না আপনাকে, বলে ও হাউমাউ করে কাঁদতে লাগল। আজ বহুদিন পর রাত্রি কাঁদছে, হাউমাউ করে শব্দ করে কাঁদছে। হয়তো মনের ভেতরে থাকা অভিমানের পাহাড়টা ধীরে ধীরে গলছে। রাত্রির কথা শুনে নিঝুমের রাত্রির প্রতি খানিকটা অভিমান হল। নিঝুম ভেবেছিল যে রাত্রে বলবে যে ও তাকে পছন্দ করে না বা তাকে ভালোবাসে না, কিন্তু তার উপস্থিতিতে রাত্রিকে এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে, সেটা নিঝুম জানত না। আজ হয়তো সেটাও জেনে গেল। রাত্রির চোখের জল মুছে রাত্রিকে বলল, তুমি ঘুমাও। রাত্রি, আপনি ভাবলেন কি করে আপনার মতো জঘন্য, নিকৃষ্ট মানুষের সাথে আমি এক ঘরে রাত কাটাব? কখনোই না। নিঝুম, কাটাতে হবে না তোমার আমার সাথে রাত। আমি বেরিয়ে যাচ্ছি ঘর থেকে। আমি চাই না আমার জন্য তুমি কোনো রকম অস্বস্তিবোধ করো। নিঝুমের কথাটার মধ্যে দিয়ে যে হাজারো অভিমান লুকিয়ে আছে সেটা হয়তো বোঝার পরিস্থিতিতে রাত্রি নেই। রাত্রিকে অবাক করে দিয়ে নিঝুম ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রি হয়তো ভেবেছিল স্বামীর অধিকার নিয়ে নিঝুম হয়তো তার উপর হামলে পড়বে, কিন্তু নিঝুম সেটা করল না। সেটা ভেবে রাত্রি অনেকটা স্বস্তি পেল। এরপরে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগল, তার জীবনের কথা ভেবে, যে তার জীবনটা কিভাবে পাল্টে গেল। রাত্রি সমস্ত শাড়ি গয়না চেঞ্জ করে হালকা কোনো রকম একটা শাড়ি পরল, ওরে ব্যালকনিতে চলে গেল। আজকে চাঁদটাকে খুব সুন্দর লাগছে। হয়তো নিঝুম আর রাত্রির মধ্যে সমস্তটা ঠিক থাকলে হয়তো এই চাঁদের সাথে তাদের জীবনটাও আলোকিত হতো। অপরদিকে নিঝুমের চোখেও ঘুম নেই। বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই, কারণ রাত্রির কথাগুলো তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। নিঝুম নিজের মনে মনে ঠিক করে নিল সে এমন কোনো কাজ করবে না যেন রাত্রি অস্বস্তি ফিল করে বা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় রাত্রিকে। ওর থেকে দূরেই থাকবে ও। এভাবে ঘুমহীন হয়ে কেটে গেল দুজনের রাত। সকালবেলা কেউ দেখে ফেলার আগেই নিঝুম গেস্ট রুম থেকে ওর নিজের রুমে এলো। নিঝুম দরজা নক করতেই রাত্রির ঘুম ভেঙে গেল, কিন্তু ও বুঝতে পারল না এত ভোরবেলা ওর রুমে কে নক করতে পারে, তাই জন্য উঠে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই নিঝুমকে দেখে ওর মেজাজটা বিগড়ে গেল। রাত্রি, কি আপনি এখন এখানে এসেছেন কি কারণে? আপনি কি চান না যে আমি একটু ভালো থাকি? নিঝুমের জন্য বলার মতো আর কিছুই নেই। নিঝুম বলল, আমি চাই না তোমার আমার সম্পর্কটা যে তিক্ততম তা সকলেই জানুক। নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক না থাকলেও সকলের সামনেই এটুকু অভিনয় তো করা যেতেই পারে। আমার আর তোমার পরিবারের দিকে তাকিয়ে এটাকু তো করতেই পারো। আর তাছাড়া তোমার মা যদি দেখেন তাহলে তোমার মা তিনিও খুব খুশি হবেন। মন থেকে না হলেও অন্তত আমার পরিবারের জন্য এটুকু করলে আমি খুশি হব। আর তাছাড়া বিয়ে বাড়ি বলে কথা, সকালবেলা কেউ আমাকে গেস্ট রুমে থাকতে দেখলে কিছু সন্দেহ করতে পারে, তাই ভোরবেলায় চলে এলাম। চিন্তা করো না, কোনো রকম কোনো ক্ষতি করব না, তোমার এটুকু বিশ্বাস রাখতে পারো বলেই নিঝুম ঘরের মধ্যে ঢুকে গেল। নিঝুমের কথা শুনেও রাত্রির যেন কেমন একটু খারাপ লাগলো। হয়তো কথাটা ও এভাবে না বললেও পারত। আসলে ভালো জিনিসটাই তার জীবন থেকে মুছে গেছে বলে ও মনে করে। নিঝুম ঘরের মধ্যে গিয়ে সোফাতে ঘুমিয়ে পড়ল। রাত্রি দেখেও আর কিছু বলল না, ওরা আবার ঘুমিয়ে পড়ল। সকাল 7। বাইরে থেকে পর্দার ভেদ করে সূর্যের আলোটা এসে রাত্রির মুখের উপর পড়তেই রাত্রির ঘুমটা ভেঙে গেল। ও দেখল যে ঘড়িতে 7টা বাজে।
নতুন বউ এত দেরি করে ঘুমানো এটা বেমানান, তাই জন্য সে তাড়াতাড়ি উঠে গোসল করে নিল, নতুন শাড়ি পরে নিল, কিন্তু সমস্যা একটাই যে ও শাড়ি পরতে পারে না। ওয়াশরুমের মধ্যে অনেকক্ষণ ধরে শাড়ি হাতে ধরে দাঁড়িয়ে আছে, ও শাড়িটা পরতে পারছে না। কিন্তু ও নিঝুম কেউ বলবে না সাহায্যের জন্য কখনোই। অনেকক্ষণ হয়ে গেল রাত্রি ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে নিঝুম দরজায় নক করতে লাগল। নিঝুম, এনি প্রবলেম রাত্রি? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। রাত্রি চুপ করে আছে, নিঝুমের কথার উত্তর দেওয়ার কোনোরকম কোনো প্রয়োজন বোধ করছে না। রাত্রি কোনো উত্তর দিচ্ছে না দেখে নিঝুম আবার বলল, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? রাত্রি, আপনার সাহায্য বলতেই তো নিজের শারীরিক চাহিদা মেটানোর কাজ, তাছাড়া তো আর কিছুই নয়। আপনি শুধু শারীরিক চাহিদাটাই বুঝেন, মানুষের মন বলেও একটা জিনিস থাকে, সেটা আপনার মতো মানুষদের নেই, সেই জন্যই সমাজের মেয়েরা ইনসেকিউর। রাত্রির কথা শুনে নিঝুমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একটা পাপের শাস্তি সে ক্রমাগত বয়ে চলেছে, হয়তো ভবিষ্যতে ওই পাপের শাস্তি থেকে মুক্তি পাব, হবে না ও নিজের আর কিছুই বলার নেই। আজকে নিঝুম নিজেকে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ বলে মনে করছে। নিঝুম এবার ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রি অনেকক্ষণ ধরে শাড়িটা হাতে ধরে দাঁড়িয়ে আছে, এদিকে নিঝুমের কোনো সারা শব্দ না পেয়ে রাত্রি গলা ছেড়ে বলল, কেউ কি আছেন? বাইরে থেকে নিঝুম কোনো উত্তর দিল না দেখে রাত্রি এবার দরজা দিয়ে উকি দিল, দেখল কেউ নেই ঘরের মধ্যে, তার জন্য ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হঠাৎ দরজায় নখ হতেই রাত্রির বুকটা কেঁপে উঠল, তার কারণ ও শাড়িটা ঠিক করে এখনও পরে উঠতে পারেনি, খুবই খারাপ অবস্থায় আছে ও এখন, তার মধ্যে এখন যদি নিঝুম আসে তাহলে খুবই বাজে ব্যাপার হবে। রাত্রি এবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে? ভাবি, আমি রিহা বলছি, নিঝুমের কাজিন। নিঝুম ভাইয়া বলল যে তুমি হয়তো কোনো সমস্যায় পড়েছ, তাই তোমাকে হেল্প করার জন্য আমাকে আসতে বলল। কথাটা শুনে অনেকটা হলেও স্বস্তি পেল রাত্রি, তার কারণ রিহা পারবে তাকে হেল্প করতে শাড়ি পরায়। রাত্রি ওর শরীরে কোনো রকমের শাড়িটা জড়িয়ে দরজাটা খুলে দিল। রিহা, ভাবি তুমি এখনো রেডি হওনি? আর এদিকে বাইরে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আর নিঝুম ভাইয়াকে দেখলাম কোথায় যেন একটা বেরিয়ে গেল, অনেক রেগে ছিল দেখে মনে হল। নিঝুম রেগে আছে কি কাঁদছে কোনো কিছুই রাত্রির উপর কোনো প্রভাব ফেলে না, তাই রাত্রি কথাটাকে বেশি মাথায় নিল না। রাত্রি বলল, আসলে আমি শাড়িটা পরতে পারছি না, তুমি আমাকে যদি একটু হেল্প করো। রিহা, কেন নয়? রিহা রাত্রিকে শাড়িটা পরিয়ে দিল। রাত্রি তা দেখে দেখে শিখে নিলে যে কিভাবে শাড়ি পরতে হয়। রাত্রিকে সমস্ত শাড়ি গয়না পরিয়ে দিয়ে রিহা রাত্রিকে নিঝুমের মায়ের ঘরে গেল। রাত্রিকে দিয়ে রিহা ঘর থেকে বেরিয়ে গেল। নিঝুমের মা রাত্রির হাতটা ধরে বসে আছেন, এরপর তিনি বলা শুরু করলেন, আমি জানি মা, নিঝুম তোমার সাথে যেটা করেছে অন্যায় করেছে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত, কিন্তু বিশ্বাস করো মা, নিজের ছেলে বলে বলছি না, নিঝুম অনেক ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকায়নি, তুমি আমার ছেলের প্রথম ভালোবাসা, তাই তোমাকে ও কোনোভাবে হারাতে চাইনি। নিঝুমের মায়ের কথা শুনে রাত্রি এবার অবাক, কারণ রাত্রি বুঝতে পারল যে উনিও সবটা জানেন, কিন্তু এখনও উনি ওনার ছেলের হয়ে কথা বলেই চলেছেন। নিঝুমের মা, আমি জানি মা, তুমি হয়তো এখন ভাবছ যে আমি কেন নিঝুমের হয়ে কথা বলছি, কিন্তু তার অনেক কারণ আছে, সেটা আস্তে আস্তে সময় হলে জানতে পারবেন। আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সময় থাকতে আর ভালোবাসাটা বুঝো না হলে তুমি হয়তো অনেক বড় ভুল করে ফেলবে। নিঝুমের মায়ের কথা রাত্রি কিছুই বুঝতে পারল না, তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, আমি চেষ্টা করব। রাত্রির কথাটা শুনে নিঝুমের মা অনেক খুশি হলেন, তারপর রাত্রিরও কপালে একটা চুমু দিয়ে বললেন, সুখী হও মা। সারাদিন হয়ে গেল নিঝুম এখনো বাড়িতে ফেরেনি, ও কোথাও গেছে কাউকে বলে ও যায়নি, ফোনটা অফ করে রেখেছে, কিন্তু রাত্রিরও যেন তাতে কোনো কিছুই যায় আসে না, কারণ ও তো এটাই চাই যে নিঝুম তার থেকে দূরে দূরেই থাকুক। রাতে আজকে ওদের বউ ভাত,
সারা বাড়িতে লোকজন ভরতি। রাত্রির বাড়ি থেকে কেবল রাত্রির মা আর তার সঙ্গে কিছু অল্প পরিমাণ আত্মীয়স্বজন এসেছে। রাত্রির মা রাত্রিকে অনেক কিছু বোঝালেন যে ও যেন নিঝুমের সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করে, নিঝুমকে যেন মেনে নেয়, ঠিক করে যেন সংসার করে, সকলের কথা যেন শুনে চলে। এই সমস্ত আরও অনেক কিছু রাত্রি তার পরিপ্রেক্ষিতে কেবলমাত্র মাথা নাড়াল। নিঝুম এখনও ফেরেনি। বিয়ে বাড়িতে বর অনুপস্থিত, এই জিনিসটা অনেকটাই বেমানান। সবাই অনেক চিন্তা করছে নিঝুমকে নিয়ে, কিন্তু রাত্রির মুখে এক ফোঁটাও চিন্তার ছাপ নেই। থাকবেই বা কী করে? সে যে মানুষটিকে ভালোবাসে, না ভালোবাসলে হয়তো তার মধ্যেও আজ চিন্তার রেশটা থাকত। রাত যত বাড়তে লাগল, গেস্টরা সব চলে যেতে লাগল। বাড়িতে স্বল্প পরিমাণ গেস্ট আছে, আর বাদবাকি প্রায় সকলেই চলে গেছে। রাত্রিকে নিঝুমের ঘরে বসিয়ে রেখে সবাই চলে গেছে, কিন্তু নিঝুমের কোনো পাত্তাই নেই। সে নিয়ে রাত্রির কোনো মাথা ব্যথা নেই। নিঝুমের কাজিনরা রাত্রিকে বসিয়ে রেখে যাওয়ার পরেই রাত্রি নিঝুমের জন্য আর অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে রাত্রির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই মনে পড়ল নিঝুমের কথা। তারপর ওর মনে হলো যে নিঝুম তো এ ঘরে থাকে না, ও তো গেস্টরুমে থাকে। তাই রাত্রি একবার উঠে গেল গেস্টরুমে দেখার জন্য যে নিঝুম ফিরেছে কিনা। যদিও ও যেত না যদি নিঝুমের মা না বলতো যে নিঝুম কখন ফিরেছে তা জানাতে। ও গিয়ে দেখল রুমের দরজাটা খোলা। ও ভাবল নিঝুম রাতে ফিরেছে, কিন্তু রুমে গিয়ে দেখল নিঝুম এখনো ফেরেনি। এবার রাত্রির কিছুটা হলেও চিন্তা হচ্ছে, কারণ সকালবেলা ওর কথাগুলো বলার পরেই নিঝুম বাড়ি থেকে বেরিয়েছে আর এখনো ফেরেনি। ওর অনেক চিন্তা হচ্ছে যে নিঝুম কোথায় গেল। নিঝুমের জন্য গেস্টরুমে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগল, কিন্তু নিঝুম তাও ফিরল না। নিঝুমের জন্য অপেক্ষা করতে করতে ও ওখানেই ঘুমিয়ে পড়ল। চলবে।